আমি শুভজিতের কাছে যাব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে, তবে তার আগে একবার দীপ্তাংশুর কাছে যাই। যেহেতু ভারত সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন দেবাশিস বাবু, এখানে আমার খালি ছোট্ট একটা কথা বলার, যে সেটা সংসদেই হোক বা আমরা বিদেশ মন্ত্রকেও বলতে শুনেছি যে ইউনূস সরকারকে দায়িত্ব নিতে হবে সেখানকার সংখ্যালঘুদের যাতে নির্দিষ্ট নিরাপত্তা দেওয়া যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা কি দেখছি যে ইসকনের যারা অনেক বিশ্বাসী বা যারা ইসকনে দীক্ষিত তারা অনেকে বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন, বৃন্দাবনে আসতে চাইছেন বিশেষ অনুষ্ঠানে যোগদান করার জন্য, তাদেরকে বেনেপোলে আটকে দেওয়া হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যার দায়িত্ব রক্ষা করার সে এই ধরনের যাওয়া আসা থেকে যাতায়াত থেকে বাধা দিচ্ছে বলেই তো তাদেরকে প্রশাসনিকভাবে আটকানো হচ্ছে, নইলে তো তাদেরকে আটকানো হতো না। তার মানে একটা নির্দিষ্ট সরকারই সেখানকার যারা সংখ্যালঘু রয়েছেন, যারা সনাতনী রয়েছেন তাদেরকে বাধা দিচ্ছে, তাহলে তারা যাবেনটা কোথায়? দেখো, এখানে বাংলাদেশের সরকার যেটা, তারা ইসকনকে টার্গেট করেছে। ইসকনকে টার্গেট করার একটা নির্দিষ্ট কারণ আছে, কারণ বাংলাদেশে এখন যে হিন্দুরা রয়ে গেছে, যে শেষ যে কিছু হিন্দু রয়ে গেছেন, তাদের মধ্যে অধিকাংশটাই হতদরিদ্র। এবার ইসকন তারা শুধুমাত্র একটা ধর্মীয় প্রতিষ্ঠান নয়, তারা বাংলাদেশে অনাথালয় চালায়, অসংখ্য স্কুল চালায়, অসংখ্য তাদের হোস্টেল আছে, মেডিকেল সেন্টার আছে, তাদের মন্দির আছে, যে মন্দিরগুলোতে এই হিন্দুরা তাদের যে ছোটোখাটো কুচোকাচা গয়না গাঁটি আছে সেগুলো তারা রাখতে পারে, যারা ব্যাংকের সুবিধা এখনো নিতে পারেনি বাংলাদেশে। যদিও ইউনিস তিনি মাইক্রো ফিন্যান্সের জন্য নাকি পেয়েছিলেন, আসলে তার সুদের কারবার ছিল। তো তাতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যে সেই কারণে ইউনিসকে বাঁচার অফ বাংলাদেশ বলা হচ্ছে, সেটা আলাদা প্রসঙ্গ, এখন যাচ্ছে না। কিন্তু এই যে অংশটা, এদেরকে নিরাপত্তা দেওয়ার কাজটা করে বাংলাদেশে ইসকন। এবং আজকে রাজাকার ইউনূস তিনি চাইছেন যে বাংলাদেশ থেকে এই হিন্দুদেরকে বার করে দিয়ে সে দেশে সম্পূর্ণ শরিয়ার শাসন প্রতিষ্ঠা করতে। এবার ওনাকে, ইউনূসকে এবং এই রাজাকারদের একটা জিনিস মনে রাখতে হবে, যে ভারতবর্ষ এই উপমহাদেশ যে হিন্দু দর্শন, তাতে আমরা জানি যে সর্বভবন্তু সুখিনব সর্বে সন্তু নিরাময়। অর্থাৎ আমরা কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর বা কোনো একটা নির্দিষ্ট কারুর অনুগামীদের আমরা ভালো চাই না, আমরা পুরো বিশ্বের ভালো চাই। আমরা জানি যে অহিংসা পরম ধর্ম, কিন্তু যদি আমাদের সনাতনী ভাইদের উপরে অত্যাচার হয়, তাহলে অহিংসা পরম ধর্মের তারপরের লাইনটা কিন্তু হচ্ছে ধর্ম হিংসা তথৈব চ, অর্থাৎ ধর্ম রক্ষার্থে হিংসার আশ্রয় নিতে হবে। সে আশ্রয় এর আগে যখন পাকিস্তান তারা ওখানে 71 সালে হিন্দুদের ওপরে অত্যাচার করেছিল, তার ফল কি হয়েছিল পাকিস্তান দেখেছিল, পাকিস্তান ভেঙে দু টুকরো হয়ে গেছে। ঠিক, আমি আসছি না, এটাই হচ্ছে বাস্তব, যে আমার উপর যদি লাগাতার আক্রমণ হয় আমিও অহিংসার রাস্তা ছেড়ে আমাকে যথোপযুক্ত জায়গাটা নিতে হবে। যদিও এত কিছুর পরেও এ রাজ্যেরই শাসক দলের এক মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী, তার মনে হচ্ছে যে বাংলাদেশ নিয়ে ভারত একটু বেশি নাকি বাড়াবাড়ি করছে, তারা নাকি কোনো একটা নির্দিষ্ট মতবাদকে ইচ্ছা করে চাপিয়ে দিতে চাইছে। এটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য। কি হিসাবে তিনি এই বক্তব্য রেখেছেন, তিনি আদৌ ভারতবাসী হিসেবে এই বক্তব্য রেখেছেন কিনা, বা যারা এই দেশের সংখ্যালঘু নিয়ে ভীষণ রকম চিন্তিত তারা আদৌ এই বক্তব্যটা শুনছেন কিনা আমার জানা নেই। যদি না শুনে থাকেন একবার শুনুন সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ঠিক কি বলেছেন, শুনুন একবার। এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশি হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জোর করে। বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে হিন্দুরা বসে রয়েছে, উত্তর দিতে পারবে? থানার বড়বাবু, জজ, এসপি, ডিএম বড় বড় হিন্দু, এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান? পাল্টা হামলা যারা করছে তার অস্থির মস্তিষ্কে। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল, তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনূস সাহেব ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সারা সারা লড়াই ব্যাপার, এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন? আমি প্রশ্ন করতে চাই তাদেরকে, দীপ্তাংশু হাত তুলছে, কিন্তু আমি প্রশ্ন করতে চাই তাদেরকে যারা সংখ্যালঘু নিয়ে চিন্তিত, তাদের অধিকার নিয়ে চিন্তিত। এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে একজন মন্ত্রী বলছেন যে ওখানে যা হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে, আদৌ প্রকৃত সত্য কতটা তার ঠিক নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা আইনি লড়াই করার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভু আইনজীবী পাচ্ছেন না, সেই সমস্ত আইনজীবীর বাড়িতে হামলা চালানো হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
তিনি আদতে কোন দেশের মন্ত্রী হিসেবে কথা বলছিলেন, সত্যি প্রশ্ন জাগে এই বক্তব্যের পর। ঝন্টু বড়াইক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। ঝন্টু বড়াইক, মাফ করবেন, আসছি। ঝন্টু বড়াইক অধ্যাপক, তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমি একবার তার কাছে যাই। ঝন্টুবাবু, আমার খুব অবাক লাগছে যে দেশটায় আমরা লাগাতার দেখতে পাচ্ছি অত্যাচারিত হচ্ছে মানুষ, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ইসকনকে একটা মৌলবাদী কট্টরবাদী সংগঠন বানিয়ে দিতে 2 মিনিট কেউ ভাবলো না, দেশের পতাকা পদদলিত হচ্ছে, প্রায় রোজ হচ্ছে, সেটা নিয়ে কোনো স্টেপ নেই। আর এই রাজ্যের একজন মন্ত্রী বলছেন না না ওটা তো অভ্যন্তরীণ বিষয়। আদৌ কতটা সত্য, কি ব্যাপার, আপনার প্রতিক্রিয়া নেব। আমি পরিষ্কার বলছি, সিদ্দিকুল্লাহ, ফিরাদ হাকিম কালকে যে বক্তব্য দিয়েছেন, আমি বলছি এরা একদম বাংলাদেশের ক্যাবিনেটের সদস্য শুধু নয়, প্রচ্ছন্ন সদস্য, সিউডো মেম্বার। এরা হচ্ছে জিন্না এবং সুরাবতীর যোগ্য উত্তরসূরি। আমি বলছি স্বর্ণালী, এটা পরিষ্কারভাবে, এর জন্য যদি আমার বিরুদ্ধে মামলা হয় হোক, তা না হলে যেই সময়টায় ভারত বাংলার 10 কোটি হিন্দু মুসলিম নির্বিশেষে ওপারে আমাদেরই ভাষার সংস্কৃতির একটা কাউন্টার পার্ট এত অত্যাচারিত হচ্ছে, তাদের পাশে রাস্তায় দাঁড়ানোর কথা সেই সময় উৎসাহজনক। এই যে জঙ্গি গোষ্ঠী, তুমি এই রিপোর্টগুলো তুমি শুনলে অবাক হবে। 6 অগস্ট 2024-এর পর থেকে এখানে প্রায় 50 দিনে, শুধু 50 দিনে নিষিদ্ধ সংগঠনের 3000 জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। এই জঙ্গিরা উৎসাহিত হবে, এতে ছাড়া হয়েছে কি জন্য? এরা শুধু বাংলাদেশে অস্থিরতা তৈরি করবে না, বাংলাদেশ অস্থির হয়ে গেছে, এরা ভারতে ঢুকবে, এরা স্লিপার সেল, বৃহত্তর রেড করিডোর, পাকিস্তান আল কায়দার সাথে যুক্ত হবে। তোমাদের কাছে রিপোর্ট কি আছে জানি না, আজকে এশিয়াটিক সোসাইটিতে আমরা একটা বক্তব্য দিতে গিয়ে একটা রিপোর্ট আমরা পেশ করেছি যে এখানে সেনাপ্রধানের নির্দেশে মুসলিম জনতা বাংলাদেশ জেএফজিবির 28 জন, জেএফজিবি আর এর 18 জন, হরকাতুল জিহাদের 22 জন, শাহাদাত ই আল হিকমা 12 জন, হিউবুত তাহিরের 22 জন, আল হিকতার 12 জন, আশিক রেজা কমান্ডো ফোর্সের 5 জন, আশরাফুল্লাহ বাংলা টিমের 18 জন, হিউব তাহিরের 15 জন, লস্করে তৈবার 4 জন, জয়শ্রীর মোহাম্মদের 12 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। যারা আর এটা থেকে প্রমাণিত হয় যে আদতে টার্গেটটা কি ছিল। ওই কোটা সংস্কারের আন্দোলন থেকে যে পথ চলাটা শুরু হয়েছিল, আসল টার্গেটটা কি ছিল এই ঘটনা থেকে একেবারে স্পষ্ট, যে ধরে ধরে জেলবন্দি জঙ্গিদের ছেড়ে দাও এবং তারপর বাংলাদেশকে একটা আফগানিস্তান বানিয়ে দাও। এটা হচ্ছে সহজ হিসাব। এরপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। ঝন্টুবাবু আসছি, এই মুহূর্তে একটা বড় ব্রেকিং আসছে, দীপ্তাশ্রী আসছে, একটা ব্রেকিং আমাকে নিতেই হবে, একটা বড় ব্রেকিং এই মুহূর্তে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।